ওকে, তো এবারেতে পয়েন্ট দেখ। আহ, আগের ক্লাসটা তোরা অবশ্যই ফলো করার পরেতেই এই ক্লাসটাকে তোরা করার চেষ্টা করবি, না হলে কিন্তু এই ক্লাসের অনেক কিছু টপিক আছে যেগুলো তোদের বুঝতে অসুবিধা হবে। আগের ক্লাসে আমরা কি নিয়ে ডিসকাশন করেছিলাম? মোটামুটি তোদের ক্ষেত্রে সেই কথাটা মাথায় আছে বা তোরা দেখে নিয়েছিস, আমি ধরে নিচ্ছি। কি কি পয়েন্ট ছিল দেখ। আমরা পরিমাপের ক্ষেত্রে ত্রুটি নিয়ে আলোচনা করেছিলাম। সেই ত্রুটির মধ্যে আমরা কার কথা বলেছিলাম? চরম ত্রুটির কথা বলেছিলাম, আপেক্ষিক ত্রুটির কথা বলেছিলাম, এবং শতকরা ত্রুটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে আমাদের সেই ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে কি না, আমাদের বিভিন্ন ধরনের ত্রুটিকে যোগ করার ফলেতে কি ঘটনা ঘটবে, বা আমাদের বিভিন্ন ধরনের ত্রুটিকে বিয়োগ করার ফলে কি ঘটনা ঘটবে, বা আমাদের বিভিন্ন ত্রুটিকে গুণ করার ফলেতে কি ঘটনা ঘটবে। অর্থাৎ আজকের ক্লাসেতে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ত্রুটির সমবায়। ওকে, তাহলে আজকের ক্লাসটা কি রিলেটেড? সেটা হচ্ছে কি ত্রুটির সমবায়। কিন্তু আগের ক্লাসেতে তোদেরকে আমি বলেছিলাম যে এই ক্লাসেতে আমরা আগের ক্লাস রিলেটেড কিছু একটা প্র্যাকটিস, যেটাতে তোদের মনে আছে কিনা একবার চেক করে নেওয়া উচিত, সেই পারপাসের জন্য একটা ছোট্ট নিউমেরিক্যালস দিয়ে দেব, যেটা থেকে আমি চেক করে নেব বা তোরা নিজেদেরকে জাজ করে নিবি যে তোরা সেই ক্লাসটা করেছিলিস প্রপারলি কি না। যদি না করে থাকিস, যদি আমি যে নিউমেরিক্যালসটা দেব সেটা যদি করতে তোদের অসুবিধা হয়, তোরা করবি কি, একবার আগের ভিডিওটা কি অবশ্যই দেখে নিবি, নেবার পরেতে আজকের ভিডিওটাকে করবি। ওকে, তো দেখ তাহলে সেই কথা নিয়ে যদি ডিসকাশন করি, কিরকম কথা বলছি দেখ। উম, আচ্ছা তোরা জানিস, আমরা যখন কোনো কিছুকে পরিমাপ করি সেটা কারোর সাপেক্ষে পরিমাপ। ওকে, মানে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো একটা রেফারেন্স প্যারামিটার আছে। যেমন ধর আমরা মনে করছি যে আমাদের কাছে দুটো ঘড়ি আছে, সেই দুটো ঘড়ি আমাদের কি কি মান দিচ্ছে আমরা সেটাকে দেখতে পাই। তো সেই মানগুলো সঠিক দিচ্ছে কি সঠিক দিচ্ছে না সেটা যাচাই করার জন্য তোরা কি করিস, এখনকার দিনে তোরা কি করিস, মোবাইলটাতে একবার খুলে দেখে নিলি ভাই মোবাইলে কতখানি কারেক্ট টাইম আছে, আর তোর হাত ঘড়িটাকে একবার চেক করে দেখে নিলি হাত ঘড়িটাতে পারফেক্ট টাইম আছে কিনা। তো নিশ্চয়ই তাহলে তুই যখন হাত ঘড়ির টাইম মেলাস তোরা কি করিস, মোবাইলের ঘড়ির সাথে সেটাকে ম্যাচ করে দেখে নিস। বা মনে কর তোর বাবার কোনো একটা হাত ঘড়ি আছে, তো সেটার টাইমটাও পারফেক্টলি দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য তুই কি করিস, মোবাইলের ঘড়ির সাথে চেক করে নিস। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য কি, দেখ আমাদের যা কোনো কিছুই পরিমাপ করি না কেন সেটা কারোর রেসপেক্ট, আমরা ধরে নেব কি কোনো একটা জিনিস পারফেক্ট, সেই পারফেক্ট জিনিসটার সাপেক্ষে অন্য জিনিসটা সঠিক আছে কি না নেই সেটাকেই আমরা বিচার করি। ওকে, তো সেরকম ধর আমাদের কাছে কি কথা বলছি, ধরে আমাদের কাছে এমন একটা ঘড়ি আছে যে ঘড়িটা পারফেক্ট ঘড়ি, তো যে পারফেক্ট ঘড়িটা আছে সেই পারফেক্ট ঘড়িটাতে মনে কর আমাদের কাছে এখন রিডিংস দিচ্ছে, অর্থাৎ ঘড়ির পার্ট দিচ্ছে 12টা। তাহলে আমাদের কাছে কি কথা বলছি দেখ তো, আমাদের কথা বলছি দেখ, আমাদের কাছে কোনো একটা সঠিক ঘড়ি আছে। ওকে, সেই সঠিক ঘড়িটা আমাদের কি করছে, না সঠিক ঘড়িতে পার্ট দিচ্ছে আমাদের 12। ওকে, দেখ প্রথমটা নিশ্চয়ই বুঝতে পারছিস ঘন্টা, তারপরেরটা নিশ্চয়ই বুঝতে পারছিস মিনিট, তারপরের পার্টটা কার পার্ট দিচ্ছে, না তারপরের পার্টটা দিচ্ছে সেকেন্ডের পার্ট। এবারেতে আমি দেখছি কি আমাদের কাছে অন্য দুটো ঘড়ি নিয়েছি, কি কি করেছি দেখতো। আমি অন্য একটা ঘড়ির কথা বলছি, নিচ্ছি ওয়াচ ওয়ান। অন্য আরো একটা ঘড়ি নিচ্ছি যার কথা বলছি কি আমি ওয়াচ টু। ওয়াচ ওয়ান আমাদের কি কি রিডিংস দিচ্ছে দেখতো, আমাদের মনে কর যে এই যে ঘড়িটা আছে সেই ঘড়িটা আমাদের সোমবার। ওকে, সোমবার আমাদের সঠিক ঘড়িতে যখন 12টা বাজে, তখন আমাদের এই যে ওয়াচ ওয়ান আছে সেই ওয়াচ ওয়ানেতে বাজে হচ্ছে দেখ 12টা বেজে ঠিক 5 সেকেন্ড হয়েছে। ওকে, তারপরে তো আমাদের কি আসছে দেখ, তারপরের ডেট, অর্থাৎ মঙ্গলবারের কথা আসছে। মঙ্গলবার সেই ঘড়িতে কটা বেজেছে দেখ, সেই ঘড়িতে দিচ্ছে 12টা বেজে 1 মিনিট হয়ে 15 সেকেন্ড। ওকে, তারপরে তো দেখ আমাদের কি কথা বলছি, আমাদের বুধবারের কথা বলছি। বুধবার সেই ঘড়িতে বেজেছে কত দেখতো, 11টা বেজে 59 মিনিট হয়ে তোর হয়েছে কতখানি, না 8 সেকেন্ড হয়েছে। ওকে, আমার কাছে এই 3 দিনের মানই অ্যাভেলেবেল আছে, বাকি দিনের মান আমার কাছে যে ঘড়ি টু আছে সেই ঘড়ি টুটা আমাদের কি কি কাজ করছে দেখতো। সেই ঘড়ি টু বলছে যে না, এই যে যখন 12টা বেজেছে সেই সময়তে সোমবারে যখন 12টা বেজেছে তখন ঘড়ি টু রিডিংস দিচ্ছে এটা
11টা বেজে 58 মিনিট হয়ে 2 সেকেন্ড। ওকে, মঙ্গলবার যখন 12টা বেজেছে সে রিডিংস দিচ্ছে 11টা বেজে 58 মিনিট হয়ে 5 সেকেন্ড। ওকে, আর দেখ যখন আমাদের বুধবারের কথা বলছি তখন বুধবার সে রিডিং দিচ্ছে 11টা বেজে 58 মিনিট হয়ে 1 সেকেন্ড। ওকে, তো এই দুটো তোদের রিডিংস আমি দিয়ে দিলাম। দিয়ে আমি তোদেরকে কি শিখিয়েছিলাম আগের দিনে? আমি তোদেরকে শিখিয়েছিলাম সঠিকতা এবং যথার্থতার কথা, অর্থাৎ অ্যাকুরেট কোন জিনিস এবং প্রিসিশন। তো আমি এই দুটো ঘড়ি দিয়ে দিলাম। ঘড়ি দুটো দিয়ে তোকে বললাম যে তোর কাছে তো যে যেটা সব একদম পারফেক্ট জিনিস, যেটা পারফেক্ট ভ্যালু, তার কাছাকাছি মান দুটোই দিচ্ছে, কিন্তু কোন যন্ত্রটাকে আমি ব্যবহার করব বা কোন যন্ত্রটার মানটাকে আমি সঠিক কোন যন্ত্রটার মানটাকে নিয়ে আমি অন্যান্য কাজ করতে পারবো বা সঠিক বলে বিবেচনা করতে পারবো। তাহলে আমাদের এখান থেকে যে প্রশ্নটা তোদের করার জন্য আমি বলছি সেটা হচ্ছে কি, তুমি কোন যন্ত্রটিকে বিশ্বাস করবে? ওকে, তাহলে একবার তোরা বলার চেষ্টা কর না, আগের দিনের ক্লাস যদি করে থাকিস সেটা থেকেই তোরা এটাকে বলতে পারবি। খুবই সহজ কথা কিন্তু। আগের দিনের ক্লাসে আমি জিজ্ঞাসা মানে তোদের লাস্ট একদম আগের দিনের ক্লাসের লাস্ট পোর্শনে গিয়ে যদি তোরা দেখিস, সেখান থেকে আমি একটা কথা তোদের বলেছিলাম, দেখ সেই যন্ত্রকেই ব্যবহার করা উচিত। কাকে? না যেই যন্ত্রের যথার্থতা বেশি, অর্থাৎ যে যন্ত্রের প্রিসিশন বেশি। অর্থাৎ আমাদের কাছে এটা যদি অ্যান্সার করতে হয়, আমরা অ্যান্সার করার সময় কি বলবো? আমরা সেই জিনিসটাকেই ব্যবহার করব। অর্থাৎ এখানে তো আমরা ঘড়ি নিয়ে ডিল করছি, আমরা সেই ঘড়িকেই ব্যবহার করব যার সেই ঘড়িকেই ব্যবহার করব যার সূক্ষ্মতা বেশি। সূক্ষ্মতাকেই আমাদের বলা হয়েছিল কি? যথার্থতা। তাহলে যার সূক্ষ্মতা বেশি, সূক্ষ্মতাকে আমরা ইংরেজিতে কি বলেছিলাম? না যার প্রিসিশন বেশি। ওকে, এবারেতে কার প্রিসিশন বেশি? না যেই যন্ত্রটার ক্ষেত্রে কি শিখেছিলিস, যেই যন্ত্রটার ক্ষেত্রে হচ্ছে তোদের এররের ভ্যালুটা সব থেকে কম আসে। কোন ধরনের এররের ভ্যালু সব থেকে কম আসে? পার্সেন্টেজ এররের ভ্যালু সব থেকে কম আসে। তাহলে তোরা যখন অঙ্কটাকে সলভ করবি তোদের কাজ কি থাকবে? না এই যে দুটো ওয়াচ পেয়েছিস সেই দুটো ওয়ারের পার্সেন্টেজ এররের ভ্যালু ক্যালকুলেট করবি, অর্থাৎ শতকরা ত্রুটির মান ক্যালকুলেট করবি। ক্যালকুলেট করে তোরা চেক করে দেখবি কার ক্ষেত্রে পার্সেন্টেজ এররের মানটা কম পাচ্ছিস। যার ক্ষেত্রে তোরা পার্সেন্টেজ এররের মানটা কম পাবি, তোরা সেই যন্ত্রটাকেই বলবি কি এই যন্ত্রটাকে ব্যবহার করলেই মোটামুটি তোদের কাজ মিটে যাবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পয়েন্ট কি এলো? না তোদের কাজ কি হলো? আমি কিন্তু এটা করব না, তোরা আমাকে করবি, করে আমাকে বলবি তোদের কাজ আসছে কি। না যন্ত্র দুটির, এরা কিন্তু তোদের নিজেদের টার্গেট। ওকে, যন্ত্র দুটির শতকরা ত্রুটি নির্ণয়। ওকে, অর্থাৎ পার্সেন্টেজ এরর নির্ণয়। ওকে, নির্ণয় করার পরেতে তোদের কাজ কি থাকবে? না নির্ণয় করার পরেতে বলবি যে কি যার পার্সেন্টেজ এরর কম, যার পার্সেন্টেজ এরর কম সেটিকেই তোরা ব্যবহার করবি, সেটিকেই আমরা ব্যবহার। ওকে, তাহলে তে এবারেতে একটুখানি পয়েন্ট দেখতো, তো তোরা তো এটাকে ক্যালকুলেশন করে করবি, কিন্তু সেই ক্যালকুলেশন ছাড়াও একটা আমি শর্টকাট রুল শিখিয়ে দেবো। তার কারণ কি? না পরীক্ষাতে তো আমাদের সবসময় নিয়ম মেনে কাজ করলে আর হবে না। আর এবারের পরীক্ষা তোদের কি রিলেটেড পরীক্ষা? এমসিকিউ রিলেটেড পরীক্ষা। তাহলে এই ধরনের কোয়েশ্চেন এলে তোরা বসে বসে শতকরা ত্রুটি ক্যালকুলেশন করে দেখবি, দেখার পরেতে তার তোর অ্যান্সার করবি, তাহলে তো স্যার হয়েই গেল। এত আর কি আমরা খাটতে পারি? আমাদের কত কম খেটে কাজ করা যায় বলুন স্যার, সেটা বললে তবে আমি আপনার কাছে পড়বো। তো চল তো এখান থেকে একটুখানি একটা ছোট্ট একটুখানি চুটকে নিয়ম থেকে কি কথা আসছে দেখ। সেটা হচ্ছে যে দুটো ঘড়ির মধ্যে আমাদের পার্সেন্টেজ এর কম কার হবে, সেটা তোরা দেখতে পারবি কিরকম ভাবে জানিস? দুটো ঘড়ির মধ্যে তোরা দেখবি কি ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আর মিনিমাম ভ্যালু কোনটা, অর্থাৎ সর্বোচ্চ মান কোনটা আর মিনিমাম মান, সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কোনটা আছে দেখতো।
আমাদের প্রথম ঘড়ির ক্ষেত্রে সব থেকে বেশি রিডিংস কখন দিয়েছিল? সব থেকে বেশি রিডিংস দিয়েছিল এই মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবারে সেটা কটা বেজেছিল? 12টা বেজে 1 মিনিট হয়ে 15 সেকেন্ড। আর সব থেকে কম কখন দিয়েছিল? বুধবার, দেখ সেটা হয়েছিল কটা? তোর 11টা বেজে 59 মিনিট হয়ে 8 সেকেন্ড। তাহলে এই এদের দুজনের মধ্যে সময়ের তফাৎ কতখানি হয়েছিল রে? দেখ তো, এদের দুজনের মধ্যে সময়ের তফাৎ অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটাকে একবার লিখতো, দেখতো। ম্যাক্সিমাম ভ্যালু তোর কত আসছে দেখ, 12টা বেজে 1 মিনিট হয়ে 15 সেকেন্ড। আর সর্বনিম্ন ভ্যালু কত আছে দেখ তো, 11টা বেজে 59 মিনিট হয়ে 8 সেকেন্ড। ওকে। আর এদিকটার ক্ষেত্রে সর্বোচ্চ আর সর্বনিম্ন ভ্যালুটা কত কত আসছে দেখ তো। এদিকটার ক্ষেত্রেও দেখবি সর্বোচ্চ ভ্যালু কত আছে দেখ। সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 11টা বেজে 58 মিনিট হয়ে 5 সেকেন্ড। 11টা বেজে 58 মিনিট হয়ে 5 সেকেন্ড। আর সর্বনিম্ন ভ্যালু অর্থাৎ মিনিমাম ভ্যালু, তার ভ্যালুটা কত আছে দেখতো, এই এই ভ্যালুটা, এটা কত আসছে দেখতো, 11টা বেজে 58 মিনিট হয়ে 1 সেকেন্ড। তোরা করবি কি, তোরা করবি হচ্ছে কি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করবি। করে দেখবি যার ক্ষেত্রে ডিফারেন্সটা সব থেকে কম সেটাই হবে কি এমন যন্ত্র যার প্রিসিশন বেশি। তাহলে কি বললাম, তোরা করবি কি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। তাহলে করছিস কি এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করে দেখলে এই দুটোর ক্ষেত্রে তুই কত পাচ্ছিস দেখতে একবার টুক করে। এই যন্ত্রটার ক্ষেত্রে যদি তোরা সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করিস কত পাবি দেখতো, 0.04 সেকেন্ড। ঠিক সেরকম ভাবে এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটার ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করলে কত পাবি দেখতো। এই দিকটা থেকে তোর আসছে কত, 7 সেকেন্ড, আর এখানটাতে আসছে তো 2 মিনিট। তাহলে এখানটাকে ডিফারেন্সটা করলে তোর কত পাচ্ছিস দেখতো, 2 মিনিট 7 সেকেন্ড। এটার ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করলে তোরা কত পেলি না 4 সেকেন্ড। আর এটার ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করলে তোরা কত পাচ্ছিস না 2 মিনিট 7 সেকেন্ড। তাহলে কোনটার ভ্যালু কম? নিশ্চয়ই দেখেই বুঝতে পারছিস যে আমাদের যে ওয়াচ টুটা ছিল, সেই ওয়াচ টুটার ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন কম। তাহলে যে ঘড়ির ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন কম হবে, সেই ঘড়িটারই তোরা জানবি যে সবসময়তে পার্সেন্টেজ এররের ভ্যালুটাও কম হবে। অর্থাৎ এখানেতে কোন ঘড়িটাকে তোরা ব্যবহার করবি না, উত্তর আসবে কি এখানটার ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে হচ্ছে, অ্যান্সার আসবে ওয়াচ টু। ওকে। বুঝতে পেরেছিস আশা করি, আশা করি কোনো অসুবিধা থাকবে না। এই জিনিসটাকে তোরা কিন্তু প্রপারলি দেখে নিবি, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলিস। এরপরের কথায়, এরপরের কথায় দেখ, এই যে তোদের নিউমেরিক্যালসটা করলি, এইরকম যদি আমি একটা ছোট্ট আরো একটা অন্য নিউমেরিক্যালস এর কথা তোদের বলি, যেটাকে যদি বলি যে একবার ভাই তোরা করে দেখিস তো। ধর এই যে যে জিনিসটা করেছিস এখানটা থেকেই বলছি, ধর এই একই ধরনের অঙ্ক। মনে কর কোনো আমাদের কাছে একটা সরল দোলক আছে। সরল দোলক বলতে কি জিনিস সেটা সম্বন্ধে আমাদের ডিটেল ডিসকাশন পরে করব। কিন্তু এটুকুনি কথা শিখে নে, সরল দোলকের ক্ষেত্রে কি হয় না তার বিভিন্ন টাইম পিরিয়ড হয়। সরল দোলক বলতে কি এরকম একটা তোর হ্যাঙ্গার আছে, সেই হ্যাঙ্গার থেকে একটা বডিকে এরকম ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই বডিটা কি করছে, একবার এদিকে দুলছে একবার এদিকে দুলছে, একবার এদিকে দুলছে এদিকে দুলছে। ওকে। তাহলে সরল দোলক বলতে কি একটা তোর এরকম তোর হ্যাঙ্গিং পয়েন্ট থাকবে, সেই হ্যাঙ্গিং পয়েন্ট থেকে কি করা হয়েছে, একটা মাছকে এরকম ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। সেই মাছটাকে যদি একটুখানি দুলিয়ে ছেড়ে দেওয়া হয়, সে কি করবে, একবার এইদিকে যাবে একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, এরকম করে তুলতে থাকবে। রাইট? একে বলা হয় কি সরল। এবারেতে দেখ, একবার সে লেফট সাইড থেকে রাইট সাইডেতে গেল, আবার রাইট থেকে ঘুরে লেফটে পৌঁছে গেল, এর মধ্যে যে টাইমটা লাগে সেই টাইমটাকে বলা হয় কি এর পর্যায়কাল। ওকে। তাহলে কি কথা শিখিয়ে দিলাম একটুখানি কথা দেখে নে। ধর আমি এখানটা থেকে এটাকে মুছি, একবার দেখ। তাহলে সরল দোলক বলতে গেলে আমাদের এখান থেকে সরল দোলক নিয়ে একটুখানি অঙ্ক করার কথা বলবো, তাই আমরা সরল দোলক কি একটুখানি দেখে নিচ্ছি। এটা হচ্ছে কি না, কোনো সুতার মাথায়, ওকে, অর্থাৎ কোনো দড়ির মাথায়
সুতা বললেও তোদের অনেকের অসুবিধা হতে পারে। কি কথা দেখছি দেখতো, কোনো দড়ির মাথায়, ওকে, ছোট কোনো ছোট খড়কে ঝুলিয়ে রাখা হয়েছে। আর যদি সেটাকে আমাদের একটুখানি হালকা দুলিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন সে কি করতে থাকে, না সে তখন আমাদের অসিলেশন করতে থাকে, অর্থাৎ একবার এদিক থেকে লেফটে গেল, আবার লেফট থেকে রাইটে গেল, লেফট থেকে রাইটে গেল, রাইট থেকে লেফটে এলো, এই ঘটনা ঘটে। আর কি কথা বললাম, একবার লেফট থেকে রাইটে গেল, আবার সেখান থেকে ঘুরে আবার এদিকে ফিরে এলো, এই যে টোটাল টাইমটা, সেই টাইমটাকে তোর বলা হয় কি, পর্যায়কাল। ওকে, পর্যায়কালকে আমাদের ক্যাপিটাল টি দিয়ে, ওকে। এটা ছিল কি তোদের অঙ্কটা করতে দেওয়ার জন্য জাস্ট একটুখানি পয়েন্ট, যেটা তোদের একটুখানি জেনে রাখা দরকার। এটা নিয়ে আমাদের কিছু ডিল নেই, এটা নিয়ে আমাদের কিছু ব্রেড অ্যান্ড বাটার নেই। এই যে জিনিসটা তোদের বলে দিলাম, এটা তোরা মোটামুটি আমার যতদূর মনে পড়ে তোরা ক্লাস 9 এর বইয়ে অলরেডি তোরা শিখেছিস, পর্যায়কাল কি জিনিস, সরল দোলক কি জিনিস। যাই হোক, অনেকেই তোরা ভুলে গিয়ে থাকতে পারিস, আমি ধরে নিচ্ছি যে তোরা ভুলেই গিয়েছিলিস, তো নিয়ে আমি তোদের এই কথা বললাম। কি বলছি দেখতো, কোনো একটা সরল দোলক আছে, সেই সরল দোলক থেকে সরল দোলকের সাহায্যে আমরা যখন পরিমাপ করছি, সরল দোলকের সাহায্যে পরিমাপ নেওয়ার সময়, বা আমাদের কি বলছি না, ওই টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায়কাল নেবার সময়, পরিমাপ নেবার সময়, অর্থাৎ পর্যায়কাল ক্যালকুলেশন করার সময় আমরা যে যে মানগুলো পেয়েছি সেগুলো কি কি পেয়েছি দেখতো, লিখছি হচ্ছে তো 2.63 সেকেন্ড, তারপরেতে পেয়েছি ধর এরকম ভাবে 2.56 সেকেন্ড, তারপরেতে ধর পেয়েছি হচ্ছে আমাদের এরকম 2.42 সেকেন্ড, আর পেয়েছি ধর 2.71 সেকেন্ড। ওকে, তাহলে সরল দোলকের সাহায্যে যখন আমরা পর্যায়কাল মেজার করেছি বা পর্যায়কাল পরিমাপ করেছি, আমরা এই চারটে রিডিংস পেয়েছি। এবারেতে তোদের জন্য আজকের ক্লাসেতে একটা ছোট্ট হোমওয়ার্ক দেয়া থাকবে, যেটা আগের ক্লাসেই আমার দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আগের ক্লাসেতে আর দেয়া হয়নি। তোরা তাহলে এই রিডিংস গুলো থেকে আমাকে বের করে দিবি কি কি জিনিস, না চারটে কোয়ান্টিটি। 1 নম্বর কোয়ান্টিটি আসছে কি, তোরা বের করবি হচ্ছে চরম ত্রুটি। ওকে, 2 নম্বর তোরা বের করে দিবি কি আমাকে, 2 নম্বর বের করে দিবি হচ্ছে যে শতকরা ত্রুটি। হলো, আর তোরা আমাকে বের করে দিবি সেটা হচ্ছে কি, আপেক্ষিক। অবশ্যই তোরা কিন্তু এটাকে বের করবি, বের করে আমাকে বলবি যে এটার ভ্যালুস কত আসছে, আর সঠিক হলো কি সঠিক হলো না সেটাও কিন্তু আমার থেকে একবার তোদের যাচাই করে নিবি। ওকে, তোদের সঠিক হলো কি সঠিক হলো না তোরা আমাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনেতে জানাস, বা আমাদের তোর হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে এটাকে জানাস। তোরা আমাদের সাথে থাকিস, সলিউশন করে দরকার হলে আমাকে একবার পাঠিয়ে দিয়ে দেখিয়ে নিস। আমি কিন্তু এই পরের ক্লাসেতে এর অ্যান্সার তোদেরকে করে দেবো, বা পরের ক্লাসেতে এর অ্যান্সার তোদেরকে আমি প্রোভাইড করে দেবো। চেষ্টা করিস, নিজে না চেষ্টা করলে জানবি কোনো দিন কোনো কিছু হবে না। আমি বলছি, বলছে স্যার তো বেশ ভালোই বলছে, শুনতে ভালো লাগছে, কিন্তু খুব কাজে লাগবে না। কাজ করতে গেলে তোকে কি করতে হবে, যে হোমওয়ার্কটা দিলাম অবশ্যই তুই সেটাকে কিন্তু সলভ করার চেষ্টা করবি। যাই হোক, তাহলে আমাদের দেখ, আগের দিনের টপিক থেকে আমরা কি করলাম, না দুটো ছোট ছোট নিউমেরিক্যালসও কিন্তু দেখে নিলাম, যেটা কিন্তু তোদের অবশ্যই করতে হবে। প্র্যাকটিস করা হয়ে গেলে আমাকে জানাবি। হলো, এরপরেতে যেটা নিয়ে আমরা ডিসকাশন করব, যেটা নিয়েই আজকের আমাদের ক্লাস বেসিক্যালি, সেটা হচ্ছে কি, না ত্রুটির সমবায়, অর্থাৎ বিভিন্ন ধরনের ত্রুটিকে যোগ করলে কি এফেক্ট পাই, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো চল পরের পাতায় চল, কি আমরা সেগুলোকে নিয়ে আস্তে আস্তে ডিসকাশন দেখ। তাহলে হেডিং দিয়ে নে, কি হেডিং নিচ্ছিস, না ত্রুটির সমবায়, বা সরি ত্রুটির সমবায়। ওকে, একে ইংরেজিতে নাম দেওয়া হয়েছে কি, না কম্বিনেশন অফ এরর। ওকে, তাহলে এখান থেকে লিখে দিচ্ছিস কি,
কম্বিনেশন অফ এরর। ওকে, যাকে আমরা বলছি কি ত্রুটির সমবায়। কি রকম কথা, কি কথা, কত দূর পড়তে হবে তার ডিটেল সলিউশন কিন্তু তোরা এখন পেতে চলেছিস। দেখ, কালারটা চেঞ্জ করে নিলাম, দেখ কি কি কথা আসছে। মনে কর আমরা করছি কি দুটো কোয়ান্টিটিস নিয়ে নিচ্ছি। একটা কোয়ান্টিটিস নিচ্ছি a1 লিখি, তার ভ্যালুস কত আসছে দেখ a প্লাস মাইনাস ডেল্টা। আগের দিনের ক্লাসেতেই বলেছি কোন জিনিসের সঠিক মান কতখানি সেটুকুনিকে বোঝাতে গেলে আমাদের কি করা উচিত, না উচিত হচ্ছে যে আমাদের যে মানটুকুকে পাচ্ছি সেটাকে তো লিখতেই হবে। সেটা কোনটা এখানেতে এই স্মল এই ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করছি, আর তার পাশে প্লাস মাইনাস দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে কি না তার চরম ত্রুটির মান কত, সেটাও আমাকে কিন্তু পাশে লিখে দেওয়া উচিত। তো যে কথা বলেছিলাম সেই কথা অনুযায়ী আমি এখানে তোদের বাকি কথা লিখে দিই। 2 নম্বর মনে কর আমাদের কাছে আরো একটা মান আছে, যে মানটা হচ্ছে কত p1, যেটাকে আমি বলছি কত প্লাস মাইনাস ডেল্টা p। ওকে, আমরা মনে কর এখন নতুন একটা সংখ্যা তৈরি করতে চাইছি, যে সংখ্যাটাকে বলছি কি না z। z ইকুয়াল টু আমি কত বলে দিচ্ছি না a1 প্লাস b1। তাহলে z ইকুয়াল টু আমি কি বললাম না দুটো সংখ্যার যোগফল। কোন দুটো সংখ্যার যোগফল না a1 এবং b1 এর যোগফল। তো কথা আসছে কি না এই যোগ করার ফলেতে তাদের পাশে যে আমাদের চরম ত্রুটিগুলো ছিল তাদের কি পরিবর্তন ঘটবে, বা আমাদের সংখ্যা দুটোকে যোগ করার সময়তে ত্রুটিগুলোর কিরকম ভাবে সমবায় ঘটবে সেটা নিয়েই ডিসকাস। তো চল দেখ, তাহলে দেখ আমি বলছি কি জেড হচ্ছে কি একটা সংখ্যা যেটা হচ্ছে a1 প্লাস b1। তাহলে এখন আমাদের বলা উচিত কি আচ্ছা জেড এর জায়গায় এখানটা থেকে লিখে দে কত z1। তাহলে এখন তোদের বলা উচিত কি এই z1 এর মানটা তো শুধু a1 প্লাস b1 ধরে হবে না, তাহলে এখান থেকে তোকে বলতে হবে কি z এর সত্যিকারের মান কত আসবে এবং z এর সেই মাপটার সময়তে কতখানি ত্রুটি থাকবে। অর্থাৎ আমাদের লিখতে হবে কি না যেরকম ভাবে a1 কে লিখেছি a প্লাস মাইনাস ডেল্টা এ, z1 কেও আমাদের কিরকম ভাবে লেখা উচিত z প্লাস মাইনাস ডেল্টা z। অর্থাৎ আমাদের টার্গেট কি z প্লাস মাইনাস ডেল্টা z এর মান বের করা। বোঝা গেছে পয়েন্ট? যদি না বোঝা যায় ঠান্ডা মাথায় ভিডিওটাকে আরো একবার রিক্যাপ করে শুনে নে, অবশ্যই বুঝতে পারবি প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া আছে। কাজে কি কথা বলছি দেখ, তাহলে দেখ এখান থেকে যে যে মানগুলো নিয়েছিলাম আমি সেই মানগুলোকে যদি আমি এখানটাতে লিখতে থাকি কিরকম লিখছি দেখ তো। দেখ a1 এর জায়গায় কত লিখছি a প্লাস মাইনাস ডেল্টা, b1 এর জায়গায় কত লিখছি দেখ তো b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে এখান থেকে তোরা কি লিখে দিতে পারবি, যে সঠিক যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে একটুখানি সামনে পাঠিয়ে দে, আর এখানটাতে তোরা কত লিখে দিতে পারছিস প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ওকে, তাহলে যদি তোদের এই বাম পক্ষের সঙ্গে তোরা ডান পক্ষকে কম্পেয়ার করিস তোরা কি লিখতে পারবি দেখ তো, যে স্মল জেড অর্থাৎ জেড এর যে অরিজিনাল ভ্যালুটা হওয়া উচিত সেটাকে আমাদের কথা লিখছিস না a প্লাস বি, এবং জেড এর যে ত্রুটি থাকা উচিত অর্থাৎ কোন ত্রুটি থাকার কথা বলছি না আমাদের অ্যাবসলিউট এররের কথা বলছি অর্থাৎ চরম ত্রুটির কথা বলছি, তার মান কত হওয়া উচিত না সেটা হচ্ছে দেখ ডেল্টা এ প্লাস ডেল্টা বি। অর্থাৎ আমাদের এখান থেকে তোদেরকে কি শেখালাম দেখ, সেটা হচ্ছে যদি আমরা কোনো দুটো নাম্বারকে যোগ করি, যোগ করার সাথে সাথে কিন্তু তাদের মাঝের যে চরম ত্রুটিটা থাকে সেই চরম ত্রুটির মানটাও যোগ হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখে নিলাম না চরম ত্রুটির মান, চরম ত্রুটির মান যোগ হবে। কখন যোগ হবে না যখন আমরা ত্রুটির সমবায় নির্ণয় করব, ত্রুটির সমবায় নির্ণয়ের সময়। তাহলে ত্রুটির সমবায় নির্ণয়ের সময় আমাদের কি হলো না যে চরম ত্রুটির মানগুলো ছিল সেই চরম ত্রুটির মানগুলো একটা আরেকটার সাথে যোগ হবে। সিম্পল কথা দেখ, কোনো কিছু লুকিয়ে রাখা কথা নেই, একদম ঠান্ডা মাথায় থাকতেই তোরা বলতে পারবি। তাহলে আমরা কি দেখে নিলাম না চরম ত্রুটির মানগুলো যোগ হবে কখন না যখন আমরা দুটো সংখ্যাকে যোগ করেছিলাম। তাহলে চরম ত্রুটির মান দুটো যোগ হবে কখন না যখন
দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার সময় আমাদের কি শিখে নিলাম, না দুটির যোগ করব। এরপরের কথায় মনে কর ওই একই দুটো জিনিস ছিল, সেই দুটো জিনিস থেকে আমি নতুন একটা সংখ্যা ডিফাইন করতে চাইছি ওয়াই। ওয়াই মানে আমি কত বলতে চাইছি, দেখ a1 মাইনাস b1। তাহলে a1 এর মানটাকে কত লিখতে পারবো, দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস, a প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস ফর্মুলা দিয়ে লিখ b1, সরি b1 এর মান কত নিয়েছিলাম, b1 এর মান নিয়েছিলাম হচ্ছে যে b1 এর মান বের করেছিলাম কত, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, b প্লাস মাইনাস ডেল্টা। তাহলে এখান থেকে সংখ্যাটা কত পাচ্ছিস, দেখ a প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস বি। দেখ মাইনাস যদি প্লাস মাইনাস থেকে কমন নিস, এটুকুনি কথা তোদের শিখতে হবে, প্লাস মাইনাস থেকে যদি আমরা কখনো মাইনাস কমন নিই, সেই সংখ্যাটা কি থাকবে, সেই সংখ্যাটা প্লাস মাইনাসই থেকে যাবে, রাইট? তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছিস, এত যেগুলো তোদের অরিজিনাল কোয়ান্টিটি ছিল, অরিজিনাল কোয়ান্টিটি গুলো কিন্তু সাবট্রাক্ট, কিন্তু এররের টার্ম দুটো থেকে তুই প্লাস মাইনাস কমন নিয়ে নিলে তোদের সেখান থেকে কি পাচ্ছিস, প্লাস মাইনাস কমন নিলেও সেই দুটো যোগ হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা কি করলাম, দেখ তো দুটো সংখ্যার বিয়োগ করলাম। ওকে, বিয়োগ করার সময় আমরা কি দেখলাম, দেখ অরিজিনাল যে সংখ্যাগুলি ছিল, অরিজিনাল সংখ্যাগুলি অর্থাৎ প্রাথমিক সংখ্যাগুলির কিন্তু বিয়োগ হলো, কিন্তু তাদের করসপন্ডিং অর্থাৎ তাদের সাথে লেগে থাকা যে ত্রুটিগুলো ছিল তারা কিন্তু যোগ হলো। অর্থাৎ এখান থেকে আমরা নোট ডাউন কি করে ফেলবো, বিয়োগ করার সময় কি পয়েন্ট এলো, না অরিজিনাল কোয়ান্টিটি গুলো অর্থাৎ মৌলিক সংখ্যাগুলি, মৌলিক সংখ্যাগুলি বিয়োগ হলো। ওকে, কিন্তু তার সাথে যে ত্রুটিগুলো ছিল অর্থাৎ ত্রুটিগুলি, অর্থাৎ কার কথা বলছি, না চরম ত্রুটিগুলি। ওকে, চরম ত্রুটিগুলি কিন্তু যোগ হলো। তাহলে দেখ আমাদের এখান থেকে কি কি কথা শিখে নিলাম বা কি কি কথা বলে নিলাম, দেখ তো যখন ত্রুটির সমবায়ের কথা বলছি তখন দেখ আমরা যোগ করি বা গুণ করি, এই যোগ করি বা বিয়োগ করি, যে অরিজিনাল কোয়ান্টিটি গুলো ছিল অর্থাৎ যে মৌলিক পয়েন্ট গুলো ছিল অর্থাৎ এ আর বি, তাদের মধ্যে যোগ হবে বা বিয়োগ হবে, সেটা কার উপর নির্ভর করছে, এখানে আমি কোন সাইন ব্যবহার করছি। যেমন ওয়াই এর সময় আমি বের করেছিলাম কত, মাইনাস, তো এখানটাতেও এ থেকে আমাকে কি বের করতে হবে, না বি কে বাদ দিতে হবে। ঠিক একই রকম ভাবে আমাদের যদি এই দিকটার কথায় তাকাস, দেখ তো এখানটাতে কি বলেছিলাম, প্লাস, মানে দুটো সংখ্যাকে আমি যোগ করেছিলাম, তাহলে এখানটার ক্ষেত্রেও তোদের কি দেখলাম, দেখ তো দুটো সংখ্যা কিন্তু আমাদের যোগফল হয়েছে। কিন্তু তাদের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলোর ক্ষেত্রে দেখ এখানটাতে বিয়োগ ছিল, তার সত্ত্বেও কিন্তু এখানটাতে দেখ যোগ এসছে। ঠিক একই রকম ভাবে এখানটাতে দেখ, এখানটাতেও যোগ ছিল, এখানটাতে কিন্তু দেখ এখানটাতেও যোগ এসছে। তাহলে বলার উদ্দেশ্য কি বা বলার মধ্যে পয়েন্ট কি আছে, সেটা খুব সিম্পল কথা, তুই সংখ্যাকে যোগ কর বা বিয়োগ কর, ত্রুটি কিন্তু তোর কিন্তু যোগই হবে। তুই সংখ্যাকে যোগ কর বা বিয়োগ কর, ত্রুটি কিন্তু তোর যোগ হবে। তাহলে এখান থেকে একটা সিম্পল লাইনেতে, সাদা মাটা লাইনেতে কথাটাকে লিখে দে না। তাহলে তুই এখান থেকে কি লিখছিস, দেখ তো, এটা এই প্রথম পেজের কথাটা এখানটাতে চলে এসেছে, যাই হোক তোরা ওটাকে দেখে নিবি। আমি এই কথাটাকে একটু মুছে দিচ্ছি। তাহলে এখানটা থেকে পরের পয়েন্টটাতে কি লিখছি, দেখ সংখ্যা দুটিকে, সংখ্যা দুটিকে যোগ বা বিয়োগ যাই করা হোক না,
যোগ বা বিয়োগ যাই করা হোক না কেন, ত্রুটি কিন্তু যোগই হবে, ত্রুটি কিন্তু যোগই হবে। ওকে, তাহলে একদম পাখির বুলির মতো মাথার মধ্যে ঢুকিয়ে নে, তুই দুটো সংখ্যাকে যোগ কর বা বিয়োগ কর, কিছু আসে যায় না ত্রুটির, তারা কিন্তু নিজেদেরকে ভাই যোগই করে নেবে। ওকে, তাহলে এবারেতে দেখ, এটা নিয়ে ছোট্ট একটুখানি উদাহরণের কথায় চলে দেখ, কিরকম কথা বলছি দেখ। আহ, তোরা যখন ক্লাস 10-এ পড়িস তখন নিশ্চয়ই রোধ পড়েছিলিস। কিসের সময় রোধ পড়েছিলিস? না তড়িৎ বিজ্ঞানের সময়তে রোধ পড়েছিলিস। রোধ পড়ার সময়তে তোরা নিশ্চয়ই পড়েছিলিস কি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। ধর আমি কথা বলছি কি, না একটা উদাহরণ নেয়ার এরকম চেষ্টা করছি, কোথাও ধর আমাদের একটা শ্রেণী সমবায় আছে। ওকে, শ্রেণী সমবায়ের সময়তে কি কি কথা বলছি দেখ, দুটো রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স মানে দুটো রোধ আছে, রেজিস্ট্যান্সকে আমাদের বাংলায় বলা হয় কি রোধ। তো যে দুটো রোধ আছে সেই দুটোর প্রথম রোধটার মান হচ্ছে 5 প্লাস মাইনাস 0.01 ওহম। তোরা নিশ্চয়ই শিখেছিস রোধের একক কত হয়, ওহম। এবং আরো একটা রোধ আছে, যে রোধটার ভ্যালু হচ্ছে 10 প্লাস মাইনাস 0.02। ওকে, তাহলে দেখ শ্রেণী সমবায়তে দুটো রোধের মান বলে দিয়েছে। তো শ্রেণী সমবায়ে দুটো রোধের মান বলে দিয়ে তোকে বললো কি, ভাই তুমি এর বের করে দাও তো তুল্য রোধের মান কত আসবে, তুল্য রোধের মান কত হবে। ওকে, তোরা নিশ্চয়ই শিখেছিস শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কিভাবে বের করতে হয়, একবার নিজেরা ট্রাই করে নে, তারপরে তো আমি আসছি কথায়। কুইক ট্রাই করে নে, পারবি, চেষ্টা করলেই পারবি। দেখ তাহলে, দেখ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ তোরা কত শিখেছিস দেখ তো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ এরকম ভাবে লেখা হয় R1 প্লাস R2। নিশ্চয়ই বুঝতে পারছিস শ্রেণী সমবায় কাকে বলে। দেখ, এই কোনো একটা রোধ ছিল, তার সাথে পাশে আরো একটা কোনো রোধকে যোগ করে দিয়েছিলিস, ধর এটা ছিল R1, এটা ছিল R2, তাদের তুই যখন শ্রেণী সমবায় করবি সেটার ভ্যালুস তোদের লেখা কত উচিত থাকে, R1 প্লাস R2। সেই একই কনসেপ্টকে আমি কি করেছি, এখানটাতে লিখে নিয়েছি। দেখ তো তাহলে এখানটাতে কাজ কি আসছে, দেখ R1, R1 এর মান আমরা এখানটাতে কত লিখেছি রে, দেখ না 5 প্লাস মাইনাস 0.01, তাহলে এখানটাতেও তোরা লিখ সেই কথাটাকে। দেখ 5 প্লাস মাইনাস 0.01, তার সাথে কাকে যোগ করছি, না R2, R2 কত আছে দেখ না 10 প্লাস মাইনাস 0.02, তাহলে এখানটাতে বসালে কত 10 প্লাস মাইনাস 0.02। তাহলে তোরা কি শিখিয়েছিস, একটু আগেই শেখালাম, সেটা হচ্ছে কি, না যখনই আমরা দুটো সংখ্যাকে যোগ করছি তখন সংখ্যা দুটোর যোগ হবে এবং সাথে সাথে তার যে চরম ত্রুটির মান আছে সেটাকেও আমাদের যোগ করতে হবে। তাহলে দেখ সংখ্যা দুটো কি কি ছিল, তোর 5 আর 10, তাহলে 5 আর 10 কে যোগ করলে তুই কত পাচ্ছিস 15, আর তার চরম ত্রুটির মানগুলো যোগ হবে। আর চরম ত্রুটিকে লেখার সময়তে কি করা হয়, আগে একটা প্লাস মাইনাস সাইন দেওয়া হয়, তাই এখানে আমি প্লাস মাইনাস সাইনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে তাদের মানগুলোকে যোগ কর, 0.01 আর 0.02 কে যোগ করলে কত আসবে 0.03। তাই আমরা বলবো কি, যে এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম, অর্থাৎ এই দুটো রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ আসবে সেই তুল্য রোধের মান করলে আমরা কত বলবো, না 15 প্লাস মাইনাস 0.0। আশা করি বুঝতে পারছিস, খুবই সিম্পল কথা। দেখ এখানে তো আমরা তাহলে কি নিয়ে আলোচনা করছি, না আমাদের ত্রুটির সমবায় নিয়ে আলোচনা করছি। কি আলোচনা করেছি, যোগ করি বা বিয়োগ করি ত্রুটি কিন্তু তোর যোগ। তাহলে এখানেতে কথা কি দেখে নিলাম, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, দুটো রোধকে সরাসরি যোগ করে দিতে হয়। তাহলে দুটো রোধকে আমরা সরাসরি যোগ করেছি, যোগ করার ফলেতে যে তুল্য রোধ বার করছি তার সঙ্গে আমাদের যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটাকেও আমরা যোগ করে দিয়েছি। তাই এখানেতে যে ফাইনাল রেজাল্ট আছে সেই ফাইনাল রেজাল্টের ভ্যালু কত পেয়েছি, দেখ না 15 প্লাস মাইনাস 0.03। বোঝা গেছে কথা। চল পরের এক্সাম্পলেতে চলে বা পরের কাজে চলে। কি যাই, চল
এই ছোট্ট টপিকটা থেকেই পরবর্তী অঙ্কতে চলো। কি বলা হয়েছে দেখো তো। আচ্ছা, তোরা নিশ্চয়ই শিখেছিস থার্মোমিটার দিয়ে কাকে মেজার করা হয়, বা থার্মোমিটার দিয়ে কাকে পরিমাপ করা হয়? উষ্ণতাকে পরিমাপ করা হয়। মনে কর থার্মোমিটার দিয়ে তুই উষ্ণতাকে পরিমাপ করার সময়তে তুই দুটো উষ্ণতা পেয়েছিস। কি কি লিখছিস দেখ। তাহলে দেখ, পরবর্তী অঙ্ক হিসাবে তো আমরা নিচ্ছি এটাকে না থার্মোমিটার নিয়ে। ওকে, থার্মোমিটারের সাহায্যে আমরা কাকে করছি, কি কাজ করছি, না উষ্ণতা পরিমাপ করছি। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপের সময়, উষ্ণতা পরিমাপ লিখতে খাটুনি হবে, আমি লিখলাম দেখ বাবা, উষ্ণতা মাপার সময় দুটো উষ্ণতা পেয়েছি। প্রথম যে উষ্ণতা পেয়েছিস সেটাকে ক্যাপিটাল T1 দিয়ে লিখছি। তার মান কত পেয়েছিস দেখ তো। তার মান আমি বলছি হয়েছে না 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কেননা উষ্ণতার একক কত হয়, ডিগ্রি সেন্টিগ্রেড। তার সাথে কিছুটা এররের টার্ম লিখে দেওয়া আছে, সেটা লিখে দেওয়া আছে কত দেখো, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আরো একটা উষ্ণতা পেয়েছিস, যে উষ্ণতাটার মান হচ্ছে T2, যার ভ্যালু পেয়েছিস ধর এরকম ভাবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, দিয়ে তোকে বের করতে বলা হয়েছে কি, তাপমাত্রার পার্থক্য অর্থাৎ উষ্ণতার পার্থক্য এবং তাতে তার ত্রুটি নির্ণয় করা। অর্থাৎ এখান থেকে যে কোয়েশ্চেন করা হচ্ছে সেটা হচ্ছে কি বলা হচ্ছে দেখ, তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রাকে উষ্ণতা বলে, ক্লাস 9 এর বইয়েতে তোদের পরিষ্কার করে লিখে দেওয়া ছিল, আশা করি সেটাকে পড়েছিস। তাহলে কি বলছি, তাপমাত্রার পার্থক্য এবং ত্রুটির মান নির্ণয়। খুব সুন্দর অঙ্ক, তোদের করতে পারার মতো অঙ্ক, এবং আমরা সেটাকে অলরেডি শিখিয়েও দিয়েছি। একবার ট্রাই করে দেখে নে না, অবশ্যই পারবি। কি কথা আসছে দেখ তো, না বলেছে তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ কি T1 থেকে T2 কে বিয়োগ করতে হবে। তাপমাত্রার পার্থক্য বলে তাহলে উত্তরটা করার সময় কি করছিস দেখ তো, তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার তফাৎ, তার ভ্যালু কত, না T1 মাইনাস T2। তাহলে দেখ T1 এর মান কত ছিল এখানটাতে দেখ 20, এর মান কত ছিল 50, তাহলে এখান থেকে লিখে দিচ্ছিস কত, 20 মাইনাস 50, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য কত চলে এলো, -30। এবারে তো তোদের বলতে হবে কি তাতে ত্রুটির মান কত। নিয়ম কি শিখেছি ভাই, একটাই কথা, আমরা যোগ করি বা বিয়োগ করি ত্রুটি কিন্তু যোগ হবে, যোগ করি বা বিয়োগ করি ত্রুটি কিন্তু যোগ হবে। তাহলে এখানে ত্রুটির মান নির্ণয় করতে বললে সেই ত্রুটির মান কত আসবে দেখ, আরামসে তোরা সেটাকে বলতে পারবি। কি লিখবি দেখ তো, ডেল্টা T1 প্লাস ডেল্টা T2। ডেল্টা T1 এর ভ্যালু কত আছে, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে লিখ না 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা টু, তার ভ্যালু কত আছে, সেটা আছে দেখ না 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি আমাদের এখানে দুটো ত্রুটির মানে লিখে ফেললাম, টোটাল ত্রুটি কত আসবে রে, দুটোকে যোগ করে যেটা পাওয়া যায়, তাহলে 0.5 প্লাস 0.5 যোগ করলে কত পাবো, 1.0। অর্থাৎ এখান থেকে ত্রুটি যেটা আসবে, অর্থাৎ ত্রুটির সমবায়ের ফলে যে রেজাল্টটা পাবো, সেটাকে কত লিখলাম দেখ না, 1.0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে কোয়েশ্চেনে দুটো পার্ট ছিল, তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো, তাপমাত্রার পার্থক্য নির্ণয় করলাম -30। আর কি বলেছে, না ত্রুটির মান নির্ণয় করো, তাহলে ত্রুটির মান নির্ণয় করলাম, কত পেলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তোদের সাথে এরকম ভাবে করতে হবে। আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে দেখ ত্রুটির আগে কি লিখি আমরা, প্লাস মাইনাস। তাহলে এখানটাতেও আমাদের লিখে দেওয়া উচিত কি, প্লাস মাইনাস সাইনটা অ্যাড করে দেওয়া উচিত। তো সেই হিসাব অনুযায়ী তোরা দেখে নিবে, এই অ্যান্সার তোরা দেখে নিবি। দরকার হলে তোরা স্ক্রিনশট নিয়ে নে, নিয়ে নেবার পরে তো আমি আগের কথায় যাব। ওকে, চল পরের কথা। এরপরে তো আমরা দেখবো না গুণ করার সময়তে, অর্থাৎ প্রোডাক্ট নেওয়ার সময়তে দুটো সংখ্যার ত্রুটি কিরকম ভাবে অ্যাড হয়, অর্থাৎ দুটি সংখ্যার ত্রুটি কিরকম ভাবে সমবায়িত হয়। ওকে, তাহলে সেই কথাতে যদি চলি, দেখো লেখো, সেটা হচ্ছে কি ত্রুটির সমবায় গুণ করার সময়। ত্রুটির সমবায়
গুণ করার সময়, রাইট? তাহলে ইংরেজিতে এটাকে কি থাকবে? কম্বিনেশন অফ এরর ডিউরিং মাল্টিপ্লিকেশন। তাহলে এর ইংলিশ কি হয়ে যাবে দেখো তো, সেটা হচ্ছে কি না, কম্বিনেশন অফ এরর কার সময় না, ডিউরিং মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কি ইংরেজিতে আরো একটা কি কথা বলে, সবাই শিখেছিস, প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের সময়তে তোর ত্রুটির গুণফল কত আসবে, এইটুকুনি কথাই তোদেরকে আমি করতে বলছি। শুনতে পেয়েছিস বাবা? তো কথায় চল, আগে আমরা দেখি কার প্রোডাক্ট করছি। ওই সেই একই উদাহরণ নেব, কেন না, যাতে তোদের একটু বুঝতে সুবিধা হয়। কি কি কথা ছিল স্যার? আমি তো লিখে দিয়েছিলাম a1 মানে কত লিখেছিলাম, a প্লাস মাইনাস ডেল্টা a। b1 মানে আমি কত লিখে দিয়েছিলাম স্যার, না b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে ধরে নে আমি একটা নতুন সংখ্যা তৈরি করছি, সেটাকে বলছি কি c। c মানে আমি কি বলছি, a1 ইন্টু b1। তো সি এ ওয়ান ইন্টু বি ওয়ান বের করে দিলাম। তাহলে আমাদের তো নিশ্চয়ই বের করতে হবে তার ত্রুটির মানটাও কত হয়। তো সেটা বের করার জন্য আমরা কিরকম ভাবে বাকি কাজগুলোকে করব, দেখতে থাক, বুঝতে থাক, অবশ্যই বুঝতে পারবি। দেখ, সি এ ওয়ান এর জায়গায় মানটাকে বসানা, কত ছিল এখানটাতে, এ প্লাস মাইনাস ডেল্টা এ। বি ওয়ান, বি ওয়ান এর ভ্যালুটা কত লিখবো দেখ না, বি প্লাস মাইনাস ডেল্টা বি। রাইট? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, কাজে আয় না, গুণ করতে পারিস তো। দেখ না, এ এর সাথে বি কে গুণ করলে কত পাচ্ছি, এ বি। হলো, তারপরে তো এ এর সাথে কার গুণ হবে, প্লাস মাইনাস ডেল্টা বি এর, তাহলে সেটাকে লিখলে কত দেখতে পাচ্ছি দেখ না, এ প্লাস মাইনাস ডেল্টা। এরপরে কি করতে হয়, তো ডেল্টা এর সাথে বি এর গুণ করতে হয়, গুণ কর না, কত পাচ্ছিস দেখ না, বি প্লাস মাইনাস ডেল্টা। তারপরে কার সাথে কার গুণ হবে, প্লাস মাইনাস ডেল্টা এ এর সাথে প্লাস মাইনাস ডেল্টা বি এর গুণ হবে। তাহলে প্লাস মাইনাস ডেল্টা এ আর প্লাস মাইনাস ডেল্টা বি, সেটাকে গুণ করলে কত পাবি, সেটাকে গুণ করলে লিখে দে না, প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। ওকে, এবারেতে তোদের কি কথা বলতে হবে, কি করতে হবে দেখ, কিরকম কথা বলছি দেখ তো। ওকে, চার্জ হচ্ছে, ওকে। ওকে, আচ্ছা, এবারেতে দেখ, তো সি কে তাহলে গুণ করার সময় তোরা কি ঘটনা পেয়ে গেলি, এই ঘটনা পেয়ে গেলি। আচ্ছা, সি কে তো শুধু সি লিখে রাখলে হবে না, আমাদের সি এর মধ্যে তো এররও আছে, তাহলে আমরা সেটাকে সমস্ত কিছুকে একসাথে লিখে রাখি না, সেটাকে লিখি না এরকম ভাবে, সি প্লাস মাইনাস ডেল্টা সি, কেননা সি এরও অরিজিনাল ভ্যালু প্লাস মাইনাস ডেল্টা সি, তাই তো? তাহলে তুই দেখ, এখানটা থেকে সি লিখলেও তোদের যদি কনফিউশন হয়, তোরা এটাকেও করে দিবি কি না, এটাকেও করে দে, সি ওয়ান করে দে। ওকে, তাহলে আর তোদের কিছু বুঝতে অসুবিধা হবে না। এবারেতে কথা দেখ, না সি ওয়ান করবো, সি লেখ, অসুবিধা হবে না, বুঝতে পারবি। Okay, এবারেতে কথা দেখ, এখানে ডেল্টা এ মানে কি আর ডেল্টা বি মানে, ডেল্টা এ মানে কি, এ এর চরম ত্রুটি, ডেল্টা বি মানে কি, বি এর চরম ত্রুটি। এবং আমরা সব সময়তেই শিখেছি কি দেখ, চরম ত্রুটির মান খুব ছোট হয়। তাহলে দুটো ছোট সংখ্যাকে গুণ করলে সংখ্যাটা কি হবে, আরো ছোট হয়ে যাবে। কিরকম কথা বলছি দেখ, যদি কোনো অসুবিধা থেকে থাকে একবার দেখতে থাক। কি কথা বলছি দেখ তো, দেখ ডেল্টা এ ধর খুব ছোট সংখ্যা, খুব ছোট সংখ্যা মানে আমি কত বলছি, 10⁻⁻⁴। সিমিলারলি বলছি দেখ ডেল্টা বি সেও খুব ছোট সংখ্যা, আমরা তাহলে সেটাকে কত বলছি, 10⁻⁵। এখানে তো করছে কি দেখ তো, ডেল্টা এ এর সাথে ডেল্টা বি কে গুণ করছে, তাহলে কত পাবো দেখ না, 10⁻⁴ ইন্টু 10⁻⁵। তাহলে সেখান থেকে পাচ্ছি কত, 10⁻⁹। তাহলে 10⁻⁹ কি হবে, সে আরো ছোট সংখ্যা হবে। তাহলে দুটো ছোট সংখ্যাকে গুণ করলে আমরা কি পাচ্ছি, একটা আরো ছোট সংখ্যা পাচ্ছি। তো সেই জন্যে আমাদের এখানে এই যে ডেল্টা এ মাইনাস ডেল্টা, এই ডেল্টা এ ইন্টু ডেল্টা বির কোয়ান্টিটিটা, অর্থাৎ
এই কোয়ান্টিটিটাকে আমরা বলতে পারবো কি এটা হচ্ছে ইকুয়াল টু 0, মানে নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে কথা অনুযায়ী আমাদের এখানে যে ভ্যালুস কোনটা পড়ে থাকছে দেখো, c প্লাস মাইনাস ডেল্টা c ইকুয়াল টু ab প্লাস মাইনাস a ইন্টু ডেল্টা b প্লাস মাইনাস b ইন্টু ডেল্টা a। ওকে, এই কোয়ান্টিটিটা পেয়ে যাবো। এবার আমার কাজ কি হচ্ছে, এই যে কোয়ান্টিটিটা পেয়েছি এই কোয়ান্টিটিটাকে পুরোটাকে আমি c দিয়ে ডিভাইড করব, অর্থাৎ লেফট সাইড অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ দুটোকেই আমি c দিয়ে ডিভাইড করব। তাহলে c দিয়ে ডিভাইড করলে কত আসছে দেখো, প্রথমটাতে আসছে 1 প্লাস মাইনাস ডেল্টা c বাই c। ab কে আমি কি করছি দেখ, পুরোটাকে c দিয়ে ডিভাইড করছি, ab কে ডিভাইড করছি কত দিয়ে দেখতো, ab কে ডিভাইড করলাম c দিয়ে, প্লাস মাইনাস তারপরেরটা থেকে কি লিখছি দেখো, a ইন্টু ডেল্টা বি সেটাকে ডিভাইড করছি c দিয়ে, প্লাস মাইনাস a সরি বি ইন্টু ডেল্টা এ সেটাকে ডিভাইড করছি কাকে, c দিয়ে ডিভাইড করছি। তাহলে এবারেতে কথা দেখ, আবার এখান থেকে শুরুতেই কথা দেখে নিয়েছিলাম কিনা দুটো সংখ্যাকে গুণ করার ফলেতে যে হয় সেটাই তো হয়েছিল c। তাহলে দেখ এখানেতে যে c পেয়েছিলাম সেই c মানে কি, c মানেই হচ্ছে তোর ab, কারণ দুটো সংখ্যাকে গুণ করে যেটা পেয়েছিলাম সেটাই তো হচ্ছে c। তাহলে ab কে যদি আমি c দিয়ে ভাগ করি বা c এর জায়গায় যদি আমি ab বসিয়ে দিই, কিরকম ঘটনা পাচ্ছি দেখ তো, ঘটনাটা পাচ্ছি এরকম দেখ, 1 প্লাস মাইনাস এখানটাতে ঘটনা কি লিখেছিলাম না ডেল্টা c বাই c ইকুয়াল টু এদিকটাতে কত ছিল দেখ না, এদিকটাতে ছিল ab ডিভাইডেড বাই c, c এর জায়গায় বসা না ab, তারপরে কত আসছে দেখ না, প্লাস মাইনাস, প্লাস মাইনাস ছিল নাকি প্লাস ছিল, ওকে রাইট। তো এখানটাতে তাহলে বসিয়ে দে না, কত আসছে তোর, ওখানটাতে ছিল কত b ইন্টু ডেল্টা a ডিভাইডেড বাই c এর জায়গায় বসা না ab, তারপরে তো আবার প্লাস মাইনাস বসা, ওখানটাতে কত ছিল দেখ না, a ইন্টু ডেল্টা বি সেটাকেও ডিভাইড করা ছিল কি দিয়ে, c দিয়ে, তাহলে সেটাকেও ab বসানা। তাহলে এই কেটে যাচ্ছে, এই বি কেটে যাচ্ছে, এখানের এই ab এখানের নিচের ab কেটে যাচ্ছে, গেলে তোদের সংখ্যাটা কত পাচ্ছিস দেখ না, 1 প্লাস মাইনাস ডেল্টা c বাই c প্লাস 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a প্লাস মাইনাস তোর কি পাচ্ছি দেখ তো, ডেল্টা b বাই b। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারবো, এককে ক্যান্সেল আউট করে দেবো। ক্যান্সেল আউট করে দিলে কি ঘটনা দেখছি দেখ তো, প্রত্যেকটা পক্ষ থেকেই আমাদের প্লাস মাইনাস আছে, তাহলে সব জায়গাতেই প্লাস মাইনাস রাখার আর কোনো মানে নেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ডেল্টা সি বাই সি ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখতো, ডেল্টা এ বাই বি এ, ডেল্টা এ বাই এটাকে কি বলতে পারবো, এর আপেক্ষিক ত্রুটি। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখি না, এ এর আপেক্ষিক ত্রুটি। ওকে, এখানটাতে কি লিখলাম, ডেল্টা বি বাই বি সেটাকে আমরা কত বলি না, সেটাকে বলি না বি এর আপেক্ষিক ত্রুটি। ওকে, আর ডেল্টা সি বাই সি তাহলে সেটাকে তোরা বলবি কি, সি এর আপেক্ষিক ত্রুটি। তাহলে এখানটা থেকে আলোচনা করে আমরা কি বুঝতে পারলাম দেখতো, যখন কোনো দুটো জিনিসকে যোগ বা বিয়োগ করেছিলাম তখন তাদের চরম ত্রুটিগুলো অ্যাড হয়ে গিয়েছিল, কিন্তু যখন আমরা দুটো সংখ্যার গুণ করলাম কি দেখতে পেলাম না, দুটো সংখ্যার যে আপেক্ষিক ত্রুটি আছে সেই আপেক্ষিক ত্রুটিটা অ্যাড হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যদি তোরা যদি ভাগের সময়তে আলোচনা করে দেখে নিস তখনও তোরা কি দেখতে পাবি না, সেখানে তো আপেক্ষিক ত্রুটিগুলো অ্যাড হয়ে যায়। তাহলে আমি কি কথা বললাম সেটাকে যদি সিম্পল লাইনেতে একবার লিখে দিই, এখানটাতে লিখে দিই দেখ, সেটা আসছে কি দেখ, গুণ বা ভাগ। ওকে, গুণ বা ভাগের সময় কি ঘটনা শিখলাম না, আপেক্ষিক ত্রুটিগুলি অ্যাড হয়ে যায়, অর্থাৎ আপেক্ষিক ত্রুটিগুলি যোগ হয়ে যায়। তাহলে আপেক্ষিক ত্রুটি যোগ হয়। ওকে, আর শুরুতে আরো একটা কথা শিখে নিয়েছিলাম, শুরুতে আরো একটা কথা কি করেছিলাম দেখতো, সেটা হয়েছিল কি, যোগ বা বিয়োগের সময়,
যোগ বা বিয়োগের সময় তো আমরা কি আলোচনা করে দেখে নিয়েছিলাম, না আলোচনা করে দেখে নিয়েছিলাম, বল তোরাই বলতে পারবি কি অ্যাড হয়, না চরম ত্রুটি অ্যাড হয়। ওকে, তাহলে কোন ধরনের অপারেশন করছিস, অর্থাৎ যোগ করছিস, বিয়োগ করছিস, গুণ করছিস না ভাগ করছিস, তার উপর নির্ভর করে তোকে কি বলতে হবে, না তোর আপেক্ষিক ত্রুটিগুলো যোগ হবে না চরম ত্রুটিগুলো যোগ হবে। তাহলে সিম্পল লাইনে তোরা বলতে পারছিস যোগ বা গুণের সময়তে তোর যোগ বা বিয়োগের সময়তে কি দেখে নিলি, না চরম ত্রুটিগুলো অ্যাড হয়ে গেল, আর গুণ বা ভাগের সময়তে তোরা কি দেখে নিলি, না আমাদের আপেক্ষিক ত্রুটিগুলো অ্যাড হয়ে। ওকে, এটুকুনি হচ্ছে কথা, আশা করি তোরা বুঝতে পেরেছিস এবং তোরা সেটাকে করতেও পারবি। তো এই যে আলোচনাটা করলাম, এই আলোচনাটার উপর যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নিই বা ছোট্ট একটুখানি আমরা উদাহরণের মতন নিয়ে নিই, তাহলে দেখ তোদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে কিরকম কথা বলছি। দেখ আচ্ছা, পরের কথা চল। আচ্ছা, সেটা করার আগে তোদের এটুকুনি কথা তোদের কাছে পরিষ্কার থাকা উচিত, কি আছে দেখ তো, তোরা সবাই শিখেছিস কি ওহমের সূত্র। ওকে, তো ওহমের সূত্রটাকে তোরা কি শিখেছিলিস দেখ তো, ওহমের সূত্রের সময় তোরা বলেছিলিস ওহমস ল বা ওহমের সূত্র, তোরা সেটার সময় পড়েছিলিস কি ভি ইকুয়াল টু আই আর, তাই তো। এখানে ভি বলতে কার কথা বোঝায়, ভি বলতে তোরা পড়েছিলিস সেটাকে বলা হয় কি বিভব প্রভেদ। ওকে, আই বলতে কি পড়েছিলিস, আই বলতে পড়েছিলিস কি কারেন্ট, অর্থাৎ তড়িৎ। আর আর বলতে কি পড়েছিলিস, আর বলতে পড়েছিলিস কি রোধ। ওকে, তোদের এবারে এখান থেকে কাজ দেয়া হচ্ছে কি, না তোদের কাজ দেয়া হচ্ছে এখান থেকে যে ভি আছে অর্থাৎ বিভব প্রভেদের মান আছে, সেই বিভব প্রভেদের মানটা তোদের বলে দেয়া আছে কি 100 প্লাস মাইনাস 5। ওকে, অর্থাৎ তার সঠিক মান দেয়া হলো, সাথে সাথে তার করসপন্ডিং যে ত্রুটি সেটাকেও আমাদের লিখে দেওয়া হলো। বিভব প্রভেদ কোন এককেতে হয় নিশ্চয়ই জানিস, সেটা হচ্ছে কি ভোল্ট এককেতে হয়। এরপরের কথায় আয়, ধর আমাদের রোধের মানটাও এখানেতে দিয়ে দেওয়া আছে, রোধের মানটা কত দিয়ে দেওয়া আছে, রোধের মানটা দিয়ে দেওয়া আছে হচ্ছে যে তোর 10 প্লাস মাইনাস 0.06 ওহম। ওকে, দিয়ে তোদেরকে বের করতে বলেছে আই এর মান কত। ওকে, দিয়ে বের করতে বললো কি আই এর মান নির্ণয় করো। ওকে, তাহলে তোদেরকে এই অঙ্কটাকে একবার নিজেদেরকে ট্রাই করে দেখে নে, না পারলে তো আমি তো আছি বা আমি তো করে দেবই, তার আগে একবার তোরা নিজেরা চেষ্টা করে দেখে নে না, অবশ্যই পারবি। পারবি পারবি, অসুবিধা হবে না, দেখ একবার ট্রাই কর, অবশ্যই হবে। কি কথা আসছে দেখ তো, আই, তাহলে এখান থেকে কি দেখতে পাবি দেখ না, আই ইকুয়াল টু তোরা বলতে পারবি ভি বাই আর, তাহলে দুটো সংখ্যার ভাগ হচ্ছে, তাহলে দুটো সংখ্যার ভাগ করে কাকে কাকে পাচ্ছিস দেখ তো, তোর ভি, ভি এর অরিজিনাল মান কত, ভি এর অরিজিনাল মান আছে কত দেখ না এখান থেকে 100, তাহলে এখান থেকে ভি এর জায়গায় লিখে দিলি কত 100। রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ, তার অরিজিনাল মান কত আছে দেখ, সেটা আছে 10, তাহলে কারেন্টের অরিজিনাল মান কত চলে আসবে 10। কিন্তু তোদের এটাই উত্তর বলে দিলে হবে না, তোদের কি করতে হবে, ত্রুটির মানটাকেও যোগ দেখাতে হবে, অর্থাৎ আই এর মান তো করে ফেললাম, তাহলে প্লাস মাইনাস আই এর মান কত আসবে সেটাকেও আমাকে বলতে হবে। তো সেটার জন্য আমরা কি শিখেছি দেখ, যে গুণ করা বা ভাগ করার সময় কাকে অ্যাড করতে হয়, না আমাদের আপেক্ষিক ত্রুটিকে অ্যাড করতে হয়। তাহলে এখানটাতে কি, এটা হচ্ছে আমাদের দুটো সংখ্যার ভাগ, তাহলে আমাদের এখানেতে কাকে অ্যাড করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস আপেক্ষিক ত্রুটিটাকে অ্যাড করতে হবে। তাহলে এখানেতে আপেক্ষিক ত্রুটিটাকে অ্যাড করে দেখি না কত আসছে, কি ঘটনা আসছে। দেখ আপেক্ষিক ত্রুটি, কার আপেক্ষিক ত্রুটি, আই এর আপেক্ষিক ত্রুটি, সেটা কার সাথে অ্যাড আসবে, না আমাদের বিভবের আপেক্ষিক ত্রুটি অর্থাৎ ডেল্টা ভি বাই ভি এর সাথে অ্যাড হবে, এবং সেখান থেকে কার আছে, না নিচের সংখ্যাটা আছে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ, তাহলে এখানটাতে লিখতে হবে কত ডেল্টা আর বাই আর। যেমন ভাবে আমরা করেছিলাম, একদম কিন্তু কোনোভাবে ভয় পাবি না, আমরা করেছিলাম দেখ, করেছিলাম কি জেড ইকুয়াল টু এবি,
তাহলে দুটো সংখ্যাকে যখন গুণ করেছিলাম কিরকম করেছিলাম, দেখ না এই ডেল্টা জেড বাই জেড অর্থাৎ জেড এর আপেক্ষিক ত্রুটি কার সাথে অ্যাড করেছিলাম, এ এর আপেক্ষিক ত্রুটি এবং বি এর আপেক্ষিক ত্রুটি। তাহলে এই জিনিসটাকে যদি কোথাও এরকম লেখা থাকে জেড ইকুয়াল টু এ বাই বি, সেখানে তো ত্রুটির সমাতে কি লিখতে হবে, ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে সেই একই নিয়মেরই সাহায্য আমি নিয়েছি। দেখ না শুধু করেছি কি, এখানে জেড এর জায়গায় বলছি কত আই, এ এর জায়গায় বলছি কত ভি, আর বি এর জায়গায় বলছি কত ক্যাপিটাল আর অর্থাৎ রোধ। তাহলে এখান থেকে মানটা কি কি আসছে দেখ না, ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি এর মান কত আছে দেখ না, এই যে 5, তাহলে এখানটাতে বসিয়ে দে 5। ভি এর মান কত আছে দেখ না, এখানটাতে আছে কত 100 প্লাস ডেল্টা আর অর্থাৎ রোধের চরম ত্রুটির মান, তার ভ্যালুস কত দিয়ে দেয়া আছে 0.06 ডিভাইডেড বাই আর অর্থাৎ রোধের আসল মান, তার মান কত আছে 10। তাহলে এখানটা থেকে যদি আমি ভ্যালুস গুলোকে লিখি কত পাচ্ছি দেখ না 0.005, নিশ্চয়ই বুঝতে পারছিস। আর এখান থেকে 10 উপরেতে চলে গেলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 0.006। তাহলে এখান থেকে তো যোগ করলে কত আসছে দেখ না 0.011। তাহলে সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে ডেল্টা আই বাই আই। তাহলে ডেল্টা আই এর ভ্যালু কত আসবে 0.011 ইন্টু আই। আই এর মান আমরা কত বের করে নিয়েছি ভাই, দেখ না একটু আগেই তো বের করেছি, সেটা হচ্ছে 10। তাহলে এখান থেকে তোরা কত পাচ্ছিস 0.011 ইন্টু 10 অর্থাৎ পাচ্ছিস কত 0.11। তাহলে দেখ না আই এর মান উত্তর লেখার সময় এখানটা থেকে কি লিখে দিবি, আই এর অরিজিনাল মান সেটা পেলি কত 10, সাথে সাথে তার ডেল্টা এ অর্থাৎ চরম ত্রুটির মান কত পেলি 0.11। এবার দেখ চরম ত্রুটির মানের আগে কি লিখতে হয় প্লাস মাইনাস, তাই এখানটাতেও আমি প্লাস মাইনাস লিখে দিলাম, দিয়ে উত্তর কত লিখে দিলাম, উত্তর লিখে দিলাম ওহম। খুবই সিম্পল ব্যাপার, যদি একটুখানি মাথাটাকে ঠান্ডা রাখিস অবশ্যই এই অঙ্ক করতে তোরা পারবি। বুঝতে পেরেছিস পয়েন্টটা? এরপরেতে আমরা অন্য নিউমেরিক্যালস, মানে অন্য নিউমেরিক্যালস বলবো না, অন্য প্রসিডিওরে। কিরকম প্রসিডিওরের মধ্যে যাচ্ছি দেখ। তার আগে একটুখানি পরের পরের কথা কিসে যাচ্ছিস দেখ তো। ধর এরকম সংখ্যা বলা আছে, একটা সংখ্যা বলে দিয়েছে কি z ইকুয়াল টু a স্কোয়ার। ওকে, আচ্ছা দেখ a স্কোয়ার বলা মানে তোরা নিশ্চয়ই এটাকে বলতে পারবি, কি কথা বলতে পারবি দেখ তো, না a স্কোয়ার মানেই বলা আছে কি এটা a ইন্টু a, অর্থাৎ z এর যদি তোরা ওই আপেক্ষিক ত্রুটিকে যোগ করার কথা বলিস, কেননা দুটো সংখ্যার গুণফল, এখানে তো z মানে কি a এবং a এর দুবারের গুণফল, অর্থাৎ ডেল্টা z বাই z ইকুয়াল টু কত লিখতে পারবো, ডেল্টা a বাই a প্লাস ডেল্টা a বাই a। তাহলে সেটাকে আমরা কত লিখতে পারবো দেখ না 2 ইন্টু ডেল্টা a বাই a। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছিস, অসুবিধা থাকার কোনো কারণ নেই। ঠিক একই রকম ভাবে ধর কোথাও এরকম কথা ডিফাইন করা আছে, ধর বলেছে কি z ইকুয়াল টু a টু দি পাওয়ার 3, মানে বেসিক্যালি এটাকে বলছে কি a ইন্টু a ইন্টু a। তাহলে সেখান থেকেও তোরা ডেল্টা জেড বাই জেড কে কত বলতে পারবি দেখ তো, তিনটে সংখ্যা, একেই তিনবার লিখবি, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ। অর্থাৎ দেখ আমরা তো নিয়ম একই কথা বলছি না, গুণ করা আছে ওখানে, গুণ করার সময় তো কি শিখেছি না আপেক্ষিক ত্রুটি গুণ হয় বলে শিখেছি। এখানে তো দুটো সংখ্যা ছিল তাই দুবার আপেক্ষিক ত্রুটিকে যোগ করেছি। এখানেতে কত সংখ্যা আছে, এখানে তিনটে সংখ্যা আছে, অর্থাৎ এখানেতে আমরা তিনবার আপেক্ষিক ত্রুটিকে যোগ করব। তাহলে এখানটাতে তোরা কি বলতে পারবি দেখ তো, 3 ইন্টু ডেল্টা এ বাই এ। ওকে, তাহলে দেখ যখন কোন সংখ্যার মাথায় একটা পাওয়ার, এতে পাওয়ার বলতে তোরা কি বলছিস ঘাতে, ঘাতে একটা সংখ্যাকে দিয়ে দেওয়া হচ্ছে, তখন আমাদের যদি আপেক্ষিক ত্রুটির মান নির্ণয় করি, সেই ঘাতটা কি হচ্ছে না এই সামনে এসে বসে যাচ্ছে। দেখ এখানেতে ঘাতে কত ছিল 2, সেই ঘাতটা কোথায় এসে বসে গেছে এখানে। এখানেতেও দেখ ঘাতে কত ছিল 3, সেই ঘাতটা কোথায় এসে বসে গেছে এখানটাতে এসে বসে গেছে।
অর্থাৎ কোন সংখ্যার ঘাতে কোনো যদি মান থাকে, যখন আমরা তার আপেক্ষিক ত্রুটির মান বের করতে যাব, তখন সেই ঘাতটা কি আসবে, তার সামনে চলে আসবে। ওকে, তাহলেতে আমাদের এই ঘটনাটা থেকে একটা যদি জেনারেল ফর্মুলা বা সাধারণ নিয়মের কথা আলোচনা করি, কি বলছি দেখতো। সাধারণ নিয়ম বললে এটা আসছে, দেখ, যদি কখনো লেখা হয় z ইকুয়াল টু a টু দি পাওয়ার m, তখন এই জেড এর আপেক্ষিক ত্রুটি অর্থাৎ ডেল্টা জেড বাই জেড কত আসবে না, এই ঘাতটা অর্থাৎ এমটা সামনে চলে আসবে ইনটু এর আপেক্ষিক। ওকে, তাহলে দেখ আরামসে তোরা এই জিনিসটাকে করতে পারবি। যদি কোনো জিনিসকে পাওয়ারেতে দিয়ে দেয়া থাকে অর্থাৎ ঘাতে দিয়ে দেয়া থাকে, সেই ঘাত থেকে সংখ্যাটা কি চলে আসে না সামনে এই জায়গাতে চলে আসে। ঠিক একই রকম ভাবে এই যে নিয়মটা শিখলি, এই নিয়মটার মতনই এইরকম ঘটনা দেখে নে। ধর কোথাও আছে z ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইনটু তোর রইল কি b টু দি পাওয়ার n। ওকে, অর্থাৎ এখানটাতে তোকে বের করতে বলছে কি না z এর আপেক্ষিক ত্রুটি কত বলবি, ডেল্টা z বাই z। দেখ a টু দি পাওয়ার m অর্থাৎ m এর আপেক্ষিক মানে a এর আপেক্ষিক ত্রুটিটা বলতে হবে, কিন্তু তার মাথায় কত আছে m, তাহলে সেখানটাতে করছিস কত m ইনটু ডেল্টা a। এবার দেখ তার সাথে কাকে গুণ করা আছে, তাকে সাথে গুণ করা আছে বি টু দি পাওয়ার এন কে, তাহলে বি টু দি পাওয়ার এন এর আপেক্ষিক ত্রুটিটাও বসাতে হবে। সেটার জন্য কত চলে আসছে এন ইনটু ডেল্টা বি বাই। ওকে, খুবই সাধারণ। সিমিলারলি তোরা এটা, আচ্ছা এক মিনিট, তোদের যদি কেউ ছবি নেওয়ার থাকে, স্ক্রিনশট নেওয়ার থাকিস একবার নিয়ে নে। ঠিক একই রকম ভাবে যদি ধর এরকম ভাবে z ইকুয়াল টু a টু দি পাওয়ার m b to the power n divided by c to the power x, তাহলে এখানেতেও z এর আপেক্ষিক ত্রুটি বললে কি লিখবি, ডেল্টা z বাই z। দেখ কি আছে m ইনটু ডেল্টা a বাই a, তার সাথে কাকে গুণ করা আছে b টু দি পাওয়ার n কে, তাহলে n ইনটু ডেল্টা b বাই b। তারপরে দেখ কাকে দিয়ে ভাগ করা আছে c টু দি পাওয়ার x দিয়ে, কিন্তু আপেক্ষিক ত্রুটির নিয়মের সময় কি শিখেছি, গুণ কর বা ভাগ কর, আপেক্ষিক ত্রুটি কিন্তু যোগ হবে। তাহলে এখানটার ক্ষেত্রে তোরা কি করছিস, তাহলে এখানটাতে আপেক্ষিক ত্রুটি অর্থাৎ c টু দি পাওয়ার x এর আপেক্ষিক ত্রুটি সেটা কত আসবে x ইনটু ডেল্টা c বাই c, সেটা কিন্তু চলে আসবে। তাহলে এই রকম ভাবে আমরা কি করতে পারবো না কোনো সংখ্যার আপেক্ষিক ত্রুটির সমবায় নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এই নিয়মটা যদি বুঝিস, এই নিয়মটা থেকে কিন্তু তোদের পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক আসার চান্স কিন্তু প্রচুর পরিমাণেতে থাকে। তো এই কথাটা কি যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে দেখি, কিরকম কথা বলছি দেখতো। ধর এখানেতে দেয়া আছে আহ এই কথা দেয়া আছে, আমি পেজটাকে চেঞ্জ করে নিয়েই বলি, আচ্ছা এখানেতেও হয়ে যাবে। আহ ধর এরকম কথা বলা আছে, z ইকুয়াল টু a টু দি পাওয়ার হাফ ইন্টু b টু দি b স্কোয়ার ডিভাইডেড বাই তোর দিয়ে দেওয়া আছে কত c টু দি পাওয়ার 1/3। সংখ্যাগুলো কি কি বলে দেওয়া আছে দেখ, a বলে দেওয়া আছে 100 প্লাস মাইনাস 0.02, b বলে দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.03, আর c বলে দেওয়া আছে 1000 প্লাস মাইনাস 0.06। ওকে, দিয়ে বললো কি আমাদের এখানেতে z এর মান নির্ণয় করে দাও। তাহলে কি বললো এখান থেকে মান নির্ণয় করো। ওকে, কার মান নির্ণয় করো বলতে বলছে, তা নিশ্চয়ই বুঝতে পারছিস z এর মান নির্ণয় করো। তো একবার ট্রাই করে দেখ না, অবশ্যই করতে পারবি, এমন কোনো কঠিন কাজ নয়। দেখ পারবি, খুব একটা অসুবিধা হবে না, শিখিয়ে দিয়েছি। আগে দেখ সংখ্যাটার কি করবি না, আগে সংখ্যাটার সঠিক মান কত আসছে সেটাকে বের করে নিবি। সংখ্যাটার সঠিক মান বের করতে গেলে কি করবি দেখ না, দেখ কালিটাকে চেঞ্জ করে নি।
দেখ কি আছে জেড, জেড এর জায়গায় কি বসাচ্ছিস এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এর সত্যি সত্যি মান কত আছে 100, 100 পাওয়ার এতে হাফ, 100 পাওয়ার এতে হাফ মানে কি 100 বর্গমূল, তাহলে 100 বর্গমূল করতে গেলে আমাদের কত আসছে না সেটা এলো কত 10। কোন জিনিসের পাওয়ার এতে হাফ থাকা মানে কি সেই সংখ্যাটার বর্গমূল করা, আশা করি তোরা জানিস, না জানলে সেটাকে রেডি কর। ঠিক সিমিলারলি যদি কোনো সংখ্যার মাথায় থাকে কি 1/3, অর্থাৎ সেই সংখ্যার কি করা না সেই সংখ্যার ঘনমূল নির্ণয় করা। তাহলে দেখ সি এর মান কত আছে, সি এর মান এখানটাতে আছে 1000, 1000 এর ঘনমূল কত হয় 1000 এরও ঘনমূল হয় 10, তাহলে নিচের পার্টটাও চলে গেল কত 10। ওপরে দেখি আছে দেখ তো বি এর স্কয়ার, অর্থাৎ বি এর যে সত্যি সত্যি মানটা 10 এটা তার স্কয়ার, তাহলে 10 এর স্কয়ার করলে কত আসছে 100, তাহলে এখান থেকে এই 10 কাটলো, জেড এর অরিজিনাল মান কত এলো না জেড এর অরিজিনাল মান চলে এলো 100। কিন্তু আমাদের শুধু অরিজিনাল মান বের করব সেটাই তো আমাদের টার্গেট ছিল না, আমাদের কি টার্গেট ছিল, আমাদের টার্গেট ছিল এর সাথে এর ত্রুটির মান কত আছে সেটাকেও বের করে বলতে হবে। তাহলে এর ত্রুটির মানটাকে যদি আমরা বের করতে চাই কি রকম ভাবে করছি দেখ, দেখ নিয়ম কি বলছে কিরকম ভাবে লিখবো, ডেল্টা জেড বাই জেড, রাইট, কাকে লিখবো এ টু দি পাওয়ার হাফ আছে, তাহলে আমাদের এখানটাতে লেখা উচিত কি হাফ ইন্টু ডেল্টা এ বাই এ। তারপরে কি আছে দেখতো বি, বি এর মাথায় কত আছে স্কয়ার, তাহলে সেটার সঙ্গে এখানটাতে কত এলো 2 ইন্টু ডেল্টা বি বাই বি। তারপরে চলে আসছে কোথায় দেখ সি, সি এর মাথায় কত আছে 1/3 ইন্টু কত লিখছি ডেল্টা সি বাই সি। তাহলে আপেক্ষিক ত্রুটি সবসময় যোগ হয়, তাহলে সিটা যেহেতু আমাদের হরেতে আসে, হরে থাকা মানে কি সেটা দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগ করি বা গুণ করি আপেক্ষিক ত্রুটি কিন্তু যোগ হবে। তাহলে সেখান থেকে তোদের কাজটাকে কিরকম করছিস দেখ তো, হ্যাঁ ডেল্টা এ, ডেল্টা এর মান কত আছে দেখ না, ডেল্টা এর মান আছে হচ্ছে যে 0.02, এর মান কত আছে দেখ দেখতে পাচ্ছিস 100 প্লাস 2, ডেল্টা বি, ডেল্টা বি এর মান কত আছে দেখ তো 0.03, 0.03, সেটাকে কাকে দিয়ে ভাগ করা আছে দেখ না, সেটাকে ভাগ করা হচ্ছে কাকে দিয়ে 10 দিয়ে, প্লাস কত দেখলাম এখানেতে 1/3, ডেল্টা সি ভ্যালুস কত দিয়েছি 0.06, কাকে দিয়ে ভাগ করেছি না সেটা হচ্ছে 1000 কে দিয়ে ভাগ করব, তাহলে এখানটাতে 1000 কে দিয়ে ভাগ কর। চল এবার সিম্পলিফিকেশন কর, দেখ এখানটাতে প্রথমটাতে আসছে কত হাফ ইন্টু 0.02 কে 100 দিয়ে ভাগ করছিস, তাহলে সেটা কত চলে আসছে 0.0002, প্লাস এখানটাতে কত আসছে দেখ তো না 0.03 কে 10 দিয়ে ভাগ করছিস, তাহলে এখানটাতে কত চলে আসছে 2 ইন্টু 0.003, দেখ এগুলোকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখি নাহলে তোদের কনফিউশন হতে পারে, প্লাস এখানটাতে দেখ না 0.06 তাকে ভাগ করছিস কাকে দিয়ে 1000 দিয়ে ভাগ করছিস, তাহলে লিখছিস কত 1/3 ইন্টু পয়েন্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6 এত জিরো। এবারেতে দেখ তোদের কি করতে হবে কাটাকাটি করতে হবে, কর, দেখ 2 দিয়ে এটাকে কাটলে কত পাচ্ছিস 0.0001, এখানটা থেকে তো এটা সিম্পল মাল্টিপ্লিকেশন হবে কাটার কোনো ব্যাপার নেই, 3 দিয়ে এটাকে কাটলে কত পাচ্ছিস দেখ তো 0.1234, 3 দিয়ে কাটলাম মানে এলো কত 2, তাহলে এখান থেকে ভ্যালুস গুলো কত পাচ্ছি দেখ তো 0.0001, প্লাস এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি কত পাচ্ছি দেখ 0.006, প্লাস এখানটা থেকে কত পাচ্ছি 0.00002, তাহলে এটাকে অ্যাডিশন কর না, অ্যাডিশন করলেই তোর অ্যান্সারটা পেয়ে যাবি। দেখ এটার যোগ করলে এটার রেজাল্টটা কত আসছে দেখ না, এটাতে আসছে কত 0.00, এখানটা থেকে পাচ্ছি কত 612, তাহলে এটা পেয়ে গেলাম কি ডেল্টা জেড বাই জেড এর ভ্যালু, তাহলে ডেল্টা জেড বাই জেড এর ভ্যালু তো পেয়ে গেলাম, আমার দরকার কি ডেল্টা জেড এর ভ্যালু, তাহলে ডেল্টা জেড বাই জেড সেটা ইকুয়াল টু কত দেখছি না 0.00612, তাহলে ডেল্টা জেড এর ভ্যালু কত আসবে স্যার সেটা হচ্ছে 0.00612 ইন্টু জেড, তাহলে দেখ না জেড এর মান কত বের করেছি, জেড এর মান বের করেছি 100, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পেয়ে যাচ্ছি দেখ না 0.612, তাহলে এর অ্যান্সার যখন আমাদের লিখতে বলবে বা এর অ্যান্সার যখন লিখবো কত লিখে দেব সিম্পল লাইন, দেখ তাহলে এর অ্যান্সারটা কত চলে আসবে, এর অ্যান্সারটা চলে আসবে এই
জেড এর সত্যি সত্যি মান সেটা কত আছে ভাই? না সেটা আছে হচ্ছে আমাদের 100। তার সাথে কাকে অ্যাড করব? না তার চরম ত্রুটির মানটাকে। চরম ত্রুটির মানটাকে কত বের করে নিয়েছি আমরা এখানটাতে? দেখ 0.612। চরম ত্রুটির মান লেখার আগে আমাদের কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। তাই এখানেতে প্লাস মাইনাস দিয়েছি, দিয়ে কত লিখে দিলাম? 0.612। ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম কত? এটা। বোঝা গেছে কথা? আশা করি তোরা করতে পারবি, খুব একটা কিছু অসুবিধা হবে না। কিন্তু একটাই কথা, শুরুও ক্লাস করেছিলাম যা দিয়ে, তার শেষও তাই একই কথা বলে বলছি, যে দুটো হোমওয়ার্ক দিলাম সেই দুটো হোমওয়ার্ক কিন্তু তোরা অবশ্যই কর। যদি পারিস ভালো, না হলে ভিডিওটাকে আবার রিপিট করে দেখ, দেখবি প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ারলি ওয়ান বাই ওয়ান তোদের জন্য সাজিয়ে দেওয়া আছে। একবার ভালোভাবে শোন, দেখবি যে এররের সম্পর্কে ধারণাটা একদম সাউন্ড। ওকে, তো তোরা কাজ করতে থাক, ততদিন অবধি বাই বাই। আবার সামনের ভিডিওতে তোদের সাথে দেখা হবে। চল, বাই।